বিচার সংস্কার নির্বাচন যেটি জহির ভাই সেখানে শেষ করলেন, সেখান থেকে আসলে শুরু করতে চাই। নতুন রাজনৈতিক দল সবাই ওয়েলকাম জানাচ্ছে, কিন্তু এক ধরনের সহানুভূতি থাকলে সেই ওয়েলকাম আসলে কতটা সার্থক হবে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে? নতুন রাজনৈতিক দল কয়েকভাবে হতে পারে, কয়েক আকারে হতে পারে, কয়েক প্রকারে হতে পারে। 2 বা 3 জন বা ততোধিক মানুষ একত্র হয়ে কিছু নির্দিষ্ট ইস্যুতে একমত হলো এবং চিন্তা করলো যে একটি রাজনৈতিক দল গঠন করা দরকার। অল অফ দেম আর প্রাইভেট পার্সন। তারা চেষ্টা করতে লাগলো, চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত একটা রাজনৈতিক দলের ঘোষণা দিল, এটার কার্যক্রম শুরু করলো। আস্তে আস্তে এটার বিস্তার ঘটতে লাগলো, রাজধানী থেকে জেলাগুলোতে, জেলাগুলো থেকে উপজেলাগুলিতে, ইউনিয়ন পরিষদে, এই করতে করতে 15-20 বছর পরে গিয়ে তারা একটি রাজনৈতিক দলের আকার পেল, অনেক কাঠখড় পুড়িয়ে। এটা একটা হতে পারে। আর একটা যেটা এখন আলোচনা হচ্ছে, বিশেষ করে জহির ভাই এবং ইমরান সালে ভাইও কিছুটা ইঙ্গিত দিয়েছেন, আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলোর চার্টার অফ ডিউটিতে পরিষ্কারভাবে লেখা নাই কোনো রাজনৈতিক দল গঠন করা বা স্পন্সর অথবা সহযোগিতা করা অথবা কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করা। কিন্তু অন্যভাবে আছে, তা হলো এইগুলোর নিয়ন্ত্রক হলেন খোদ সরকার প্রধান। সরকার প্রধান যা বলেন তা গোয়েন্দা সংস্থাগুলো মানতে বাধ্য। প্যাঁচটা কোথায় বোধহয় আমি বুঝাতে পেরেছি? জি, ক্লিয়ার। একদম। ফলে এগুলো এইভাবে হয়। কিন্তু এই ধরনের রাজনৈতিক দলগুলো টেকে না। জিয়াউর রহমান সাহেবেরটা টিকে ছিল, আমি তখন ছাত্র ছিলাম। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তিনি এই রাস্তায় যাননি, অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলোকে কাজে লাগিয়ে দল গঠন করার কাজে কিন্তু তিনি যাননি। আমার পরিষ্কার মনে আছে, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি নিজে উদ্যোগ নিয়ে বেসামরিক প্রশাসনের কিছু সহযোগিতা তিনি নিয়েছেন, আর গোয়েন্দা সংস্থাগুলোর কাছ থেকে বিভিন্ন তথ্য উপাত্ত নিয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের সারা দেশব্যাপী নিয়ে ব্যক্তিগতভাবে তাদের সকলের সঙ্গে তিনি যোগাযোগ করেছেন। ওই জেলায় গেলে তাদেরকে দাওয়াত দিয়েছেন, তাদের সঙ্গে চা খেয়েছেন অথবা ডিনার করেছেন, গল্প গুজব করেছেন। এইভাবে তিনি কিন্তু রাজনৈতিক দলটি বিএনপি গঠন করেছেন। আমি নিজের চোখে দেখেছি বলে এটা বলছি। তো 2 গঠনের মধ্যে অনেক তফাৎ আছে। আমাদের দেশে এখন যেভাবে হচ্ছে, আর আমার ছাত্র ভাইয়েরা যদি মনে করে থাকে, আশা করি এটা তারা মনে করে না, তারা মানে এই যুবকরা এবং কম বয়স্করা বৃদ্ধদের চাইতে অনেক চৌকস, অনেক বুদ্ধিমান। অতএব ধরে নিচ্ছি যে তারা এমনটি মনে করেন না, তারা নিজেরা রাজনৈতিক দল গঠন করবেন। কিন্তু ভুল ক্রমে তারা যদি কারো সহযোগিতায় রাজনৈতিক দল গঠন করতে চান, তাহলে আপাতত কিছুদিনের জন্য দেখা যাবে রমরমা, কিন্তু তার ভবিষ্যৎ অন্ধকার। এই ধরুন আমার কথাই, অবসরে আসার পরে দীর্ঘদিন চেষ্টা করে 5 বছর আগে একটি রাজনৈতিক দল ঘোষণা করেছি। কত লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, কত ধরনের বিপত্তি কাটিয়ে এখন পর্যন্ত ওই দলের কোমরটি মজবুত হয়নি। আমরা 64টি জেলার মধ্যে কেবল মাত্র 5 বছরে 53টি জেলায় কমিটি গঠন করতে পেরেছি। 250-এর মতো উপজেলায় কমিটি গঠন করেছি, উপজেলা 500-এর কাছাকাছি। শুধু কমিটি গঠন করা, ইউনিয়নে তো যেতেই পারিনি। টোটাল যদি আমরা এই প্রাণান্তকর চেষ্টা চালিয়ে যাই,
আরও 10 বছর পরে গিয়ে মোটামুটি আমরা বাংলাদেশে হাতে গোনা যায় এই রকম একটা রাজনৈতিক দলে পরিণত হব, উল্লেখযোগ্য কোনো দলে নয়। রাজনৈতিক দল গঠন করা এত সহজ না, যত সহজ মানুষে কল্পনা করে। আমার মনে হয় এখানে তো আমার ভাই আছেন, তিনি ইমরান সালে ভাই আছেন, উনিও আছেন, সবাই একমত হবেন যে রাজনৈতিক দল গঠন করা অর্থাৎ মানুষের মনকে জয় করা, নিজের মতের মধ্যে আনা, এটা যে কত কঠিন এবং দুরূহ কাজ, এইটাতে হাত না দিলে, না করলে বোঝা অসম্ভব। তারপরেও কেন মানুষ মনে করে যে নাকি ক্ষমতার কাছাকাছি যাওয়ার জন্য এবারের গণ অভ্যুত্থানের যে একটি বড় আকাঙ্ক্ষার কথা বলা হয়, যেটি ক্ষমতার পালাবদল হবে না, ক্ষমতার রূপান্তর হবে, সেই রূপান্তরের জায়গায় নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটি আসলে কিভাবে সম্ভব যদি অনৈক্যের সুর এখনই বেজে ওঠে? এটা বলার কথা, এই জন্য এই সমস্ত কথা বলে। যেমন আরেকটা কথা, এই জহির ভাই একদম ঠিকঠাক মতো বলেছেন, তারুণ্যের কথা, উনিও তারুণ্যের কথা বলেছেন। তারুণ্যের কথা কেবলমাত্র আপনি যদি বলেন, হ্যাঁ তরুণরা কিন্তু অনেক বেশি স্যাক্রিফাইস করে, তাদের ত্যাগ তিতিক্ষা এটা আমার মতো হবে না, আমার চাইতে 10 গুণ 20 গুণ 100 গুণ বেশি হবে। আপনি একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, এই যে বিপ্লবটা হলো, এই স্বল্প সময়ের বিপ্লবে তরুণরা নেতৃত্ব দিয়েছে, সকল রাজনৈতিক দলের তরুণরা, বৃদ্ধরা সঙ্গে ছিল। সরকার গঠন করার জন্য দরকার তো হয়েছে ডক্টর ইউনূসের, কোনো তরুণ তো আর সরকার প্রধান হয়নি। কেন হয়নি এটা একটু কল্পনা করে দেখেন সবাই মিলে। যদি হতো, যুক্তির খাতিরে ধরে নেই, তাহলে যিনি ওই তরুণ যিনি হতেন তিনি চালাতে পারতেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস তো অন্তত চালাতে পারছেন। এগুলি বুঝে নিতে হয়। এগুলি যদি না বুঝে তাহলে ওই ব্যক্তি মাইর খায়। এবং উচ্চাসা থাকা ভালো, তবে অতি উচ্চাসা দেশের জন্য অমঙ্গল ডেকে আনে। একটি শান্তিপূর্ণ পরিবেশ যেটা সৃষ্টি করার ক্ষেত্রে সেনাবাহিনীর যে ইতিবাচক ভূমিকা, ইতিবাচক মনোভাব, আপনি জানেন যে বাংলাদেশের একটি গণমাধ্যমে সেনাপ্রধানের একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে, সেখানে তিনি এই বিষয়টি সবচেয়ে বেশি জোর দিয়েছেন যে সমঝোতার একটি পরিবেশ তৈরি করতে হবে আগামী দিনগুলো, যাতে বাংলাদেশে আরও শান্তিময় থাকে, সে ধরনের বিষয়ে জোর দিয়েছেন। পাশাপাশি সংস্কারের প্রশ্নে তিনি কিন্তু রাজনীতিবিদদের উপর, রাজনৈতিক সরকারের উপরই সবচেয়ে বেশি জোর দিয়েছেন। তার মানে কি রাজনীতিবিদদের হাতে বা সামনে সেনাপ্রধানের এই ভূমিকা আরও জোরালো হবে বাংলাদেশের গণতন্ত্র উত্তরণে? দেখুন, আপনি ক্যাটেগরিক্যালি সঠিক বলেছেন। বর্তমান সেনাপ্রধান এই যে আগস্ট বিপ্লবের শেষ মুহূর্তে বিশাল ভূমিকা রেখেছেন, জাতি এটি স্মরণে রাখবে চিরকাল। তার ভূমিকা ছিল অত্যন্ত গৌরবজনক। তিনি এই ভূমিকা এখনো পালন করে যাচ্ছেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। যদি কেউ সন্দেহ করেন তাহলে ব্যক্তিগতভাবে জনাব ওয়াকারুজ্জামানকে অসম্মান করা হবে, এটা যেন না হয়। তিনি যা করেছেন এক কথায় অসাধারণ। তারপর আসুন, তিনি যে রাজনৈতিক সদিচ্ছা, রাজনৈতিক দলের ভূমিকা, দেশের উন্নয়ন এবং সংস্কারে এই মনোভাব যে সাক্ষাৎকারে ব্যক্ত করেছেন, যৌক্তিকভাবে করেছেন। রাজনৈতিক দলের একজন কর্মীর যোগ্যতা সম্বন্ধে আমি আমার আজকেরই প্রথম আলোচনায় একটু ইঙ্গিত দিয়েছিলাম। সাধারণ মানুষের নাড়ি নক্ষত্র কেবল রাজনৈতিক নেতা কর্মীরাই ভালো বুঝতে পারেন, আমলারা নন। যদিও আমি 30 বছর মাঝখানে আমলাগিরি করেছি। আর আমলাগিরি করতে গিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কি করেন, কিভাবে মানুষের নাড়ি নক্ষত্র সম্বন্ধে জানেন এবং সেই অনুযায়ী রিয়্যাক্ট করেন, কাজ করেন, এটা করতে দেখেছি এবং অনেক কিছু শিখেছি। রাজনৈতিক দলের সদিচ্ছা ছাড়া আমাদের সংস্কার সম্ভব নয়, কোনোটাই টেকসই হবে না, আমরা উন্নতির দিকে যেতে পারবো না। সঠিক।